আসসালামু আলাইকুম। সততা মেডিকেল এডমিশন প্রকল্পের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে আমাদের আহ, প্রথম পত্রের নবম অধ্যায়ের ফটো সিস্টেমের আগ পর্যন্ত। তো আজকে আমরা কোথা থেকে শুরু করব? আজকে আমরা শুরু করব ফটো সিস্টেম থেকে। তো আসো, ফটো সিস্টেম কি সেটা আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। কারণ বইতে অনেক কথা লেখা আছে, এত কিছু পড়তে গেলে আমরা কনফিউজ হয়ে যাব। আমরা ফটো সিস্টেম কি একদম সহজভাবে বোঝার চেষ্টা করব। দেখো, ফটো সিস্টেম জিনিসটা কি। মনে করো যে আমার এই হচ্ছে সূর্য, আমি আঁকি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার সূর্য। হুম। তো এই সূর্য থেকে আলো আসলো, এসে কোথায় পড়ে? আমার ক্লোরোফিলের উপর পড়ে। আমার ক্লোরোফিলের উপর আলো পড়ে। তো এই ক্লোরোফিল করে কি, এই আলো থেকে শক্তি শোষণ করে নিয়ে এইটাকে একটা বিক্রিয়া কেন্দ্রে পাঠায়। এটা কি কথা পাঠায়? বিক্রিয়া কেন্দ্রে। বিক্রিয়া কেন্দ্র। ওকে। তো এই আলো শুধু শোষণ করে নিয়ে এটা কি করে, ফটো সিস্টেম ফোটনটাকে শোষণ করে নিয়ে এটাকে বিক্রিয়া কেন্দ্রে পাঠায়, যেইখান থেকে বিক্রিয়া কেন্দ্র থেকে আমার পানির ফটোলাইসিস হয়। ফটোলাইসিস হয়ে যে দুটো ইলেকট্রন বের হয়, আমরা জানি কি ফটোলাইসিস নিয়ে আমরা সামনে আলোচনা করব। ফটোলাইসিস হচ্ছে, সহজ কথা তোমাদের বলে রাখি যে ফটোলাইসিস হচ্ছে, মনে করো যে একটা পানির অণু ভাঙলো, H2O ভেঙে কি হয়, দুইটা হাইড্রোজেন আয়ন হয়, দুইটা ইলেকট্রন হয়, আর হাফ অণু অক্সিজেন হয়। এই অক্সিজেনটা আমার বাইরে বের হয়ে যায়, আর হাইড্রোজেন আর ইলেকট্রনটা পরে কাজে লাগে। তো ইলেকট্রনটা কি করে, এই যে এইখানে থাকে, এই বিক্রিয়া কেন্দ্রে থাকে। ওকে। তাহলে এই বিক্রিয়া কেন্দ্র কি করে, দুইটা ইলেকট্রনকে ছুঁড়ে মারে। এই ইলেকট্রনকে ছুঁড়ে মারলো, সে শক্তিটা কোথা থেকে পাইলো? ওই আলোর ফোটন থেকে শক্তি পেয়ে ইলেকট্রনকে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারার পর এইটা করে কি, একটা ইলেকট্রন গ্রহীতার কাছে যায়। এই ইলেকট্রন গ্রহীতা আবার তার পরের জনকে দেয়, এই গ্রহীতা আবার তার পরের জনকে দেয়, এই গ্রহীতা আবার তার পরের জনকে দেয়, দিয়ে দিয়ে ইলেকট্রনটাকে সামনে পাঠাতে থাকে। তাহলে এই যে একটা সিস্টেম, যেখানে একটা আলোক শোষণ আছে, অ্যান্টেনা আছে যেটা আলোক শক্তি শোষণ করে, একটা বিক্রিয়া কেন্দ্র আছে যেখানে আলোক শক্তিটা শোষণ করার পর আলোক শক্তিটা থেকে আলোক শক্তি নিয়ে ইলেকট্রন ছুঁড়ে মারে। কোথায় ছুঁড়ে মারে? এই যে বিভিন্ন ইলেকট্রন গ্রহীতা এবং ইলেকট্রন যারা ছুঁড়ে মারতেছে এদের কাছে মারে। তাহলে এই যে এরা এরা হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এই যে জিনিসটা, এই কমপ্লিট সিস্টেমটা হচ্ছে আমার একটা ফটো সিস্টেম। অর্থাৎ ফটো সিস্টেমে কি আছে? আমার একটা অ্যান্টেনা কমপ্লেক্স আছে। অ্যান্টেনা কমপ্লেক্স ক্লোরোফিল অণু দিয়ে গঠিত হয়। অ্যান্টেনা কমপ্লেক্স, বিক্রিয়া কেন্দ্র, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। অ্যান্টেনা কমপ্লেক্সের কাজ কি? আলোক শক্তিটাকে শোষণ করা। বিক্রিয়া কেন্দ্রের কাজ কি? আলোক শক্তি থেকে শক্তি নিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের দিকে ছুঁড়ে মারা। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কাজ হচ্ছে ইলেকট্রনটাকে একটার পর একটা ইলেকট্রন গ্রহীতার নিকট ট্রান্সপোর্ট করতে থাকা। ট্রান্সপোর্ট, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নাম থেকেই বোঝা যায় কাজ কি, ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করা, একজন থেকে আরেকজনের কাছে ইলেকট্রনটা দিবে, ধাপে ধাপে পার হবে। তো এটা নিয়ে আমরা আরও ডিটেল পড়বো, তোমাদের একটা বেসিক ধারণা দিলাম এখানে। তো এই হচ্ছে আমার ফটো সিস্টেম। তো এখানে আমার কি বলছে, এখানে এই কথাগুলো আমাদের বলছে। দেখো, হ্যাঁ, দেখো, ফটো সিস্টেম হচ্ছে ক্লোরোফিল অণুসমূহ, সাথী অ্যান্টেনা পিগমেন্ট অণুসমূহ, এর সাথে সংশ্লিষ্ট ইলেকট্রন গ্রহীতাসমূহ একসাথে ইউনিট হিসেবে অবস্থান ও কাজ করে। অর্থাৎ কি আছে? ক্লোরোফিল আছে, অ্যান্টেনা পিগমেন্ট আছে, সংশ্লিষ্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, পুরোটা একসাথে ইউনিট হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমার ফটো সিস্টেম। ঠিক আছে। দেখো, প্রতিটা ফটো সিস্টেমে কি থাকে? বিক্রিয়া কেন্দ্র থাকে বলছি, কয়েক শুধু অ্যান্টেনা পিগমেন্ট থাকে, আর এটি প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা থাকে। প্রাথমিক ইলেকট্রন গ্রহীতাকে মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রথম উপাদান, যেই প্রথমে বিক্রিয়া কেন্দ্র থেকে বিক্রিয়া কেন্দ্র ইলেকট্রনটাকে ছুঁড়ে মারছে, শক্তি সম্পন্ন ইলেকট্রন ছুঁড়ে মারছে, প্রথমেই যে ইলেকট্রনটাকে পাইছে সে হচ্ছে প্রাথমিক ইলেকট্রন গ্রহীতা। তো এখান থেকে আমাদের জাস্ট মনে রাখতে হবে, কী হবে মনে রাখতে হবে? এইটা যে ফটো সিস্টেম 1 আছে, ফটো সিস্টেম 2 আছে। ফটো সিস্টেম 1-এ আছে ক্লোরোফিল অণু, যেটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে অত্যন্ত প্রবলভাবে শোষণ করে।
আর ফটোসিস্টেম 2-তে আছে ক্লোরোফিল এ অণু, যেটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে অত্যন্ত প্রবলভাবে শোষণ করে। তাহলে কি দাঁড়ালো? ফটোসিস্টেম 1 যেখানে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবলভাবে শোষিত হয়, আর ফটোসিস্টেম 2 যেখানে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবলভাবে শোষিত হয়। সেখান থেকে এতটুকুই পড়া। চলো সামনে যাই। এই যে এগুলো বলছি যে প্রত্যেকটা ফটোসিস্টেমের 3টা অংশ, আলোক শোষণ অংশ বা অ্যান্টেনা পিগমেন্ট যেগুলো আছে, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো বলে ফেলছি আমি। ওকে ওকে, এবার দেখো ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট কিনটা, যে দেখো আমার যে ফটো সিস্টেমটার কথা আমি বললাম, এই ফটো সিস্টেমটা কোথায় থাকে? চলো আমরা আবার ছবিতে যাই। দেখো আমরা আরেকটা ছবি নিই। মনে করো যে আমরা যদি ক্লোরোপ্লাস্ট হয়, ক্লোরোপ্লাস্ট কীরকম হবে? এইটা একটা ক্লোরোপ্লাস্টের 2টা মেমব্রেন রাখলাম। এই যে এটা ভিতরের লেয়ার রাখার পর এবার বাইরের লেয়ার রাখতেছে। এই যে ক্লোরোপ্লাস্টের 2টা লেয়ার রাখলাম। ক্লোরোপ্লাস্টের ভিতরে কি থাকে? আমার স্ট্রোমা থাকে বা ম্যাট্রিক্স বা স্ট্রোমা থাকে। আর কি থাকে? এরকম গ্রানা থাকে, তাই না? এরকম গ্রানা থাকে। তো গ্রানা কি আছে? এই গ্রানা এরকম লেয়ার নিয়ে গঠিত। দেখো আমি যদি একটা অন্যটা রং নেই, যেমন এই যে গ্রানা, এই যে এরকম এরকম লেয়ার নিয়ে গঠিত। এই যে লেয়ারগুলা, এই যে একটা লেয়ার, এই লেয়ারগুলোকে কি বলে? থাইলাকয়েড বলে। এই থাইলাকয়েড মেমব্রেন, অর্থাৎ থাইলাকয়েডটা কিন্তু একটা মেমব্রেন দিয়ে তৈরি, অর্থাৎ দুইটি স্তরের একটা মেমব্রেন দিয়ে তৈরি। মানে সহজ করে থাইলাকয়েড কি এরকম এরকম, এই যে এরকম। তাহলে সবুজ যে রাখলাম সেটা কি? থাইলাকয়েডের মেমব্রেন। তাহলে এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনটার গায়ের মধ্যে আমার ফটোসিস্টেমটা থাকে, আর এই ফটোসিস্টেমটাই আমার ফটোসিনথেটিক ইউনিট হিসেবে কাজ করে। ওকে, তাহলে এবার দেখো ফটো অ্যাক্টিভেশন কি? পিগমেন্ট অণুর ইলেকট্রন আলোক শক্তি শোষণ করে শক্তিকৃত হওয়াকে ফটো অ্যাক্টিভেশন বলে। ওকে, এটা আমরা বুঝলাম। এবার আসো ফটো সিস্টেম 1 ও 2 এর পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। দেখো ফটো সিস্টেম 1 কোথায় থাকে? গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরের দিকেও থাকে, আর ওটা থেকে থাইলাকয়েডের পর্দার ভিতরের দিকে। আর ক্লোরোফিল A700 থেকে ক্লোরোফিল A700 নাম কেন? কারণ কি? কারণ হচ্ছে এইটা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। আর ক্লোরোফিল S680 হওয়ার কারণ কি? এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো বেশি শোষণ করে। দেখো ফটোসিস্টেম 1 চক্রীয় ও অচক্রীয় ফটোফসফোরিলেশনের সাথে সম্পর্কযুক্ত, এটা আমরা সামনে আলোচনা করব। তো পরিমাণ কি? অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল এ থাকে। কোথায় থাকে? ফটোসিস্টেম 1-এ। আর এনএডিপি বিজারণ ইলেকট্রন প্রদান করে, অর্থাৎ ফটোসিস্টেম 1-এ এনএডিপি বিজারণ ইলেকট্রন প্রদান করে। এটা যখন তোমাদেরকে আমি চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশনটা পড়াবো তখন তোমরা বুঝে যাবা। আচ্ছা, আর ঘাটতি ইলেকট্রন কি হয়? ফটোসিস্টেম 2 থেকে এসে পূরণ হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো ফটোলাইসিস, এটি ফটোলাইসিসের সাথে সংযুক্ত নয়, আর বিক্রিয়া কিন্তু 700 ন্যানোমিটার। আচ্ছা, তাহলে এই হলো আমার পার্থক্য। এই পার্থক্যগুলোর ম্যাক্সিমাম তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ কি তোমাদেরকে এখনো আমি চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরিলেশনটা পড়াই নাই। চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরিলেশনটা তোমাদেরকে যখন আমি পড়াবো তখন তোমাদের জন্য এই জিনিস পার্থক্যগুলো বোঝা অনেক ইজি হয়ে যাবে। চলো আমরা সামনে যাই। তো বিক্রিয়া কেন্দ্র থেকে, বিক্রিয়া কেন্দ্র সহজ কথা তোমাদের যেটা বলছি সেটাই সম্পর্কে ধারণা রাখলে হবে, যে এত ডিটেল পড়া লাগবে না বিক্রিয়া কেন্দ্র সম্পর্কে। সহজ কথায় বিক্রিয়া কেন্দ্র আমার আলোক শক্তি শোষণ করবে, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে ইলেকট্রন, শক্তি সম্পন্ন ইলেকট্রন বের করবে। সেটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্রের মূল কথা। ঠিক আছে, আমরা অপ্রয়োজনীয় পড়াপড়ে বেশি সময় নষ্ট করতে চাই না। এবার আসে পানির সালোক বিভাজন, ভেরি ইম্পর্টেন্ট। পানির সালোক বিভাজন তুমি জাস্ট এই বিক্রিয়াটা পড়বা, এই যে এই বিক্রিয়াটা। ঠিক আছে, তাহলে পানির সালোক বিভাজনের একটা মেকানিজম আছে আবার, যে মনে করো যে পানির সালোক বিভাজন কি? আমার ক্লোরোফিলে আলো এসে পড়লো না, এই আলো শক্তিটাকে কাজে লাগিয়ে কি করে পানিটা এই যে এইভাবে ভেঙে যায়, এই যে এই বিক্রিয়ার মতো করে পানিটা ভেঙে যায়।
ভেঙে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অক্সিজেন অণু তৈরি করে আর ইলেকট্রন তৈরি করে। অক্সিজেনটা বাইরে বের হয়ে যায় আর ইলেকট্রন আর হাইড্রোজেনটা বিভিন্ন কাজে লাগে। কি কাজে লাগে সামনে আমরা বলতেছি, কিন্তু এই যে ভেঙে গেল পানিটা, এটাই হচ্ছে সালোক বিভাজন। তো সালোক বিভাজনের অনেক একটা মেকানিজমটা এখানে বর্ণনা করছে এখানে, যে সালোক বিভাজন কেন হয়, কি কারণে আলো কীভাবে সালোক বিভাজন ঘটায় সেটা বলছে। এটা এত ইম্পর্টেন্ট না, আমাদের যদি এটা জানতে হবে যে বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট হলো P680, এটা জানতে হবে, আর কিছু জানার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখানে বলছে কি শ্বসনে NADPH প্লাস H প্লাস থেকে ইলেকট্রন স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনে মিলিত হয়ে পানি তৈরি করে, আর ফটোসিনথেসিস প্রক্রিয়াতে শক্তি খরচ করে পানি থেকে ইলেকট্রন NADP-তে যায়। শ্বসনে উচ্চ শক্তির NADH থেকে অল্প পানি তৈরি হয়, আর ফটোসিনথেসিসকে অল্প শক্তির পানি থেকে উচ্চ শক্তির NADPH তৈরি হয়। মানে সহজ কথা যেটা বলতে সেটা হচ্ছে যে আমাদের শ্বসনে যে পানি তৈরি হয়, আমরা জানি কি যে আমাদের সালোক সংশ্লেষণে নেট 6 অণু পানি খরচ হয়, আর শ্বসনে নেট 6 অণু পানি উৎপন্ন হয়। সেটাই এখানে বলতেছে যে শ্বসনে NADPH থেকে পানি তৈরি হচ্ছে, আর আমার সালোক সংশ্লেষণে NADPH থেকে পানি ভেঙে গিয়ে NADPH প্লাস তৈরি করতেছে, এটাই বলতেছে। ওকে ওকে, এবার দেখো, এবার সামনে আসি আমরা। এটিপি ও NADPH প্লাস তৈরি, এগুলো আমাদের তো লাগবে না, এগুলো প্রিভিয়াস বইতেও খুব একটা ছিল না। আসো সামনে আসি, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আমরা আসি। এটিপিকে দেখো জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়, এটা আমরা মোটামুটি জানি, আমাদের ক্লাস 9-10 ওটা ছিল। NADP সম্পর্কে একটু ইনফরমেশন জেনে রাখতে হবে যে NADP এর পূর্ণরূপটা কি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা কি, এটা কোএনজাইম। তোমরা কোষ রসায়নে হয়তো পড়ে আসতো যে NADP একটা কোএনজাইম। আচ্ছা তারপরে দেখো এইখানে দেখো এখানে কি লিখছে, প্রকৃতিতে ফটোসিস্টেম 2 এর বহু পূর্বে ফটোসিস্টেম 1 সৃষ্টি হয়েছিল, মাত্র 3 বিলিয়ন বছর পূর্বে সায়ানোব্যাক্টেরিয়াতে ফটোসিস্টেম 2 সৃষ্টি হয়। তাহলে এই জিনিসটা তোমাদের পড়তে হবে। এখন আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। একটু আগে তোমাদের কি বললাম যে আমাদের বিক্রিয়া কেন্দ্র থেকে যে ইলেকট্রনটা বের হয় সেটা কি করে, বিভিন্ন ইলেকট্রন গ্রহীতার মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটা ইলেকট্রন গ্রহীতা ইলেকট্রনটাকে গ্রহণ করে পাশের জনকে দেয়, তার পাশের জন আবার তার পাশের জনকে দেয়। তাহলে এই যে সিরিয়ালটা, এটা হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে উপাদানগুলো কে কে আছে সেগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এক নম্বরে আছে ফিওফাইটিন। ফিওফাইটিন কি, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ওকে, প্লাস্টোকুইনন, এটা কি, ছোট চলনশীল লিপিড, এটা জানতে হবে। সাইটোক্রোম কি, লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। প্লাস্টোসায়ানিন কি, চলনশীল ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। এখানে কি আছে, ইলেকট্রন গ্রহীত গ্রুপ হলো কপার। ফেরিডক্সিন কি, সালফার গঠিত প্রোটিন। আর NADP রিডাক্টেজ কি, একটি ফ্ল্যাভোপ্রোটিন। তো এই জিনিসগুলো তোমাদের একটু পড়তে হবে, আর এই সিরিয়াল একটু মুখস্থ করতে হবে যে ফ্লিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, ফেরিডক্সিন, NADP রিডাক্টেজ। এই 6টা একটা সিরিয়াল আছে না, এটাকে সিরিয়াল ভাবে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই সিরিয়ালে ইলেকট্রনগুলো যায়। এমন না যে প্লাস্টোকুইনন থেকে ফিওফাইটিনে গেল, ফিওফাইটিন থেকে ফেরিডক্সিনে গেল, এরকম না। ফিওফাইটিন থেকে প্লাস্টোকুইননে যাবে, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফে যাবে, তারপরে প্লাস্টোসায়ানিনে যাবে, তারপরে ফেরিডক্সিনে যাবে। এই সিরিয়ালটা মেনটেন হবে, ঠিক আছে। আচ্ছা, পানি সরবরাহ কি হয়, পানি সরবরাহ ব্যাপারটা তোমরা জানো, যেটা আমাদের মূলধনের মাধ্যমে শোষিত হয়, তারপরে প্রশোধনের মাধ্যমে এটা চলমান থাকে, এইটা আমরা জানি। দেখো আরেকটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মতে ফটোসিনথেসিস প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হলো পানির ভাঙন বা ফটোলাইসিস। কারণ কি, কারণ হইতেছে যে আমি তোমাদের একটু আগে দেখাইলাম যে পানির ভাঙনে কি তৈরি হইলো, আমাদের অক্সিজেন তৈরি হইলো। এটা আমাদের বায়ুতে আসতেছে, ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর আরেকটা জিনিস কি, আমাদের যে আমি যে এটিপি তৈরি করব, সেই এটিপি তৈরির জন্য যে শক্তি সম্পন্ন ইলেকট্রন দরকার, হ্যাঁ, তারপরে আমাদের যে NADP-কে রিডাকশন করার জন্য যে H+ দরকার, এগুলো এখান থেকে আসে। তো চলো আমরা সামনে পড়লে এগুলো আরও ক্লিয়ার হবে, কারণ সবগুলো ইন্টারকানেক্টেড, আমাদের সবগুলো মিলিয়ে পড়তে হবে।
আরেকটা জিনিস এখানে বলছে যে যে উচ্চ শক্তি বলয়ে আসে ইলেকট্রন, অর্থাৎ আমাদের যে আলোক শক্তি শোষণ করে, ফোটনটা কীভাবে আলোক শক্তিকে শোষণ করে, আলোক শক্তি যখন ফোটনের আমার ইলেকট্রনকে টাচ করে, টাচ করলে তিনটা সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশনে কী হতে পারে, ইলেকট্রনটা শক্তি হারিয়ে পুরো নিম্ন বলয়ে ফিরে যাওয়া, অর্থাৎ আমার ক্লোরোফিল অণুর ইলেকট্রনটা কি হয়, আলোক শক্তি শোষণ করে লাফায় উপরে শক্তি স্তরে ওঠে, এটা আবার শক্তি হারিয়ে নিচে শক্তি স্তরে ফিরে যেতে পারে। আবার কি হইতে পারে, পিগমেন্ট অণুকে ইলেকট্রনটা দিয়ে, অর্থাৎ এই ইলেকট্রনটা এই যে শক্তিটা পাশে ইলেকট্রনকে দিয়ে দিতে পারে, অর্থাৎ আমি শক্তিটা পরিবেশে হারাই ফেললাম না। যেই আমার ইলেকট্রন, এই যে এগুলো কথা বলতেছে, এগুলো বলতেছে যে ক্লোরোফিল অণুটা যে আমার ফোটনের শক্তি শোষণ করে, কীভাবে শোষণ করে সেটা বলতেছি। দেখো আমার যে ফোটনটা আছে, সেই ফোটনটা ফোটনের ইলেকট্রন কি হতে পারে, শক্তি শোষণ করে লাফায়, মানে ক্লোরোফিলের ইলেকট্রনটা ফোটনের শক্তি শোষণ করে লাফায় উপরে শক্তি স্তরে উঠতে পারে, উঠে আবার সেই শক্তি পরিবেশে হারায়ে নিজের শক্তি স্তরে নেমে যেতে পারে, অথবা সেই শক্তি পাশের ইলেকট্রনকে দিয়ে নিজের শক্তি স্তরে নেমে যেতে পারে, অথবা শক্তিসম্পন্ন ইলেকট্রনটাই অন্য একটা প্রাথমিক ইলেকট্রন গ্রহীতার নিকট চলে যেতে পারে। তো এগুলো যেহেতু তোমাদের নৈবেত্তিক খুব একটা আসবে না, তারপরে তোমাদের বোঝার জন্য একটু বললাম। এবার আসলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলা কৌশল, এগুলো একটা আছে আমাদের আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়ে আমার কি হয়, তোমাদের একদম সিম্পলি আমি বিক্রিয়াগুলো দেখাই। দেখো, মনে রাখবা যে কঠিন জিনিসগুলো মনে রাখার চেয়ে আমাদের জন্য সহজ জিনিসগুলো মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশি ডিপ, বেশি কঠিনগুলোর পেছনে আমি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি, কিন্তু সহজ কমনগুলো আমার ছুটে যেতেছে, তাহলে কিন্তু বিপদ। তাহলে দেখো আমি এতক্ষণ তোমাদের কি বলছি, আমি তোমাদের দেখো দুইটা কথা বললাম, যে আমাদের যে সালোক সংশ্লেষণ আছে, সালোক সংশ্লেষণ এই যে সালোক সংশ্লেষণটা আছে, এই সালোক সংশ্লেষণটা আমার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট, আর হচ্ছে আলোক নির্ভরশীল মানে লাইট ডিপেন্ডেন্ট। অ্যাকচুয়ালি এটা লাইট ডিপেন্ডেন্টটা আগে লেখা দরকার, কারণ কি লাইট ডিপেন্ডেন্টটা আগে আসে। আচ্ছা, লাইট ডিপেন্ডেন্টটা লিখে দিলাম। ওকে, লাইট ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে আমার লাইট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবার দেখো লাইট ডিপেন্ডেন্ট ফেজে বিক্রিয়াগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, যে লাইট ডিপেন্ডেন্ট ফেজে আমার কি কি বিক্রিয়া হয়। এক নাম্বার বিক্রিয়া যেটা আমরা একটু আগে বলে আসছি, যে পানির ফটোলাইসিস। তাহলে সেটা কি বিক্রিয়া, H2O, দুইটা পানির অণু ভেঙে যাবে, গিয়ে 4টা H+ তৈরি করবে, 4টা ইলেকট্রন তৈরি করবে, সাথে এখনো অক্সিজেন তৈরি করবে। এটা হচ্ছে পানির ফটোলাইসিস, এক নাম্বার বিক্রিয়া। দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে আমার এই যে এডিপি সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে, এর সাথে সাহায্য যুক্ত হবে সূর্যালোকের সাহায্যে, সানলাইটের মাধ্যমে যুক্ত হয়ে এটা কি হবে, এটিপি তৈরি করবে। আর তিন নাম্বার বিক্রিয়া হচ্ছে NADP H+ আয়নের সাথে মিলিত হয়ে NADPH+ তৈরি করবে। ওকে, তাহলে এইটা তৈরি করবে। তিনটা বিক্রিয়া খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, তিনটা বিক্রিয়া। একটা হচ্ছে পানি ভেঙে গিয়ে আমার 4H+, 4 ইলেকট্রন মাইনাস প্লাস O2 তৈরি করলো, এটা একটা ফটোলাইসিস বিক্রিয়া। তারপরে আসছে ফটোফসফোরাইলেশন, যেটা কি এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট সূর্যালোকের উপস্থিতিতে এটিপি তৈরি করবে, সেটা। আর তিন নাম্বার বিক্রিয়া কোনটা, যে আমার NADP যেটা ছিল সেটা হাইড্রোজেনের মাধ্যমে বিজারিত হয়ে NADPH+ তৈরি করবে। এখন দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই দেখো আমরা অন্যটা কালার নিই, সবুজ কালারটা নিই। দেখো, একটু আগে তোমাদের বলছিলাম যে আমার যে এই ইলেকট্রন তৈরি হচ্ছে আর এই হাইড্রোজেন আয়ন তৈরি হচ্ছে বা প্রোটন তৈরি হচ্ছে, এইগুলার কিন্তু কাজ আছে, এগুলো কিন্তু অযথা তৈরি হলো না।
এইগুলার কিন্তু কাজ আছে। কি কাজ আছে তুমি খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে এইখানে যে 4H+, এই 4H+ এর মাধ্যমে এই যে AH+ গুলাই কিন্তু আমার NADP কে বিজারিত করতেছে। AH+ গুলাই কি করতেছে, আমার NADP কে বিজারিত করতেছে। আর আরেকটা জিনিস যে আমার এই যে এই তাহলে ইলেকট্রনটার কাজ কি? ওই যে তোমাদের বলছিলাম যে ফটো সিস্টেমে কি হয়, ইলেকট্রন ছুঁড়ে মারে, সেই ইলেকট্রনগুলো কি হয়, শক্তি সম্পন্ন ইলেকট্রন হয়। সেগুলো কিন্তু কম শক্তি সম্পন্ন ইলেকট্রন হয় না, শক্তি সম্পন্ন ইলেকট্রন ছুঁড়ে মারে। তাহলে এই যে ইলেকট্রনগুলো ছুঁড়ে মারতেছে, কোথা থেকে ছুঁড়ে মারতেছে? ইলেকট্রনের সাপ্লাই কি? এই সাপ্লাই হচ্ছে এই যে 4 ইলেকট্রন মাইনাস এইটা, ঠিক আছে? এইটা কি করে, ইলেকট্রনটাকে ছুঁড়ে মারে। তাহলে ইলেকট্রনটা যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একজনের থেকে আরেকজনের মধ্যে যায়, তখন এই ইলেকট্রন থেকে শক্তি শোষণ করে নিয়ে আমার এই এটিপি তৈরি হয়, ঠিক আছে? এই যে আমি সানলাইট, এই সানলাইট কি সরাসরি এটিপি তৈরি করে ফেলে? না, আগে সানলাইটের মাধ্যমে আমার ইলেকট্রন শক্তি সম্পন্ন হয়, তারপরে সেই ইলেকট্রন থেকে শক্তি শোষণ করে আমার এটিপি তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই তিনটা বিক্রিয়া হচ্ছে আমার লাইট ডিপেন্ডেন্ট ফেজের। কারণ এই তিনটা বিক্রিয়া সবগুলোর জন্য আমার আলোর প্রয়োজন। প্রথমত ফটোলাইজ হওয়ার জন্য আমার আলোর প্রয়োজন। এটিপি থেকে ইনঅর্গানিক ফসফেট তৈরি, এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করার জন্য আমার আলোর প্রয়োজন। সাথে এনএডিপির সাথে 2H+ যোগ করতে আমার আলোর প্রয়োজন। কারণ কি, এটিপি তৈরি হওয়ার পর শক্তি সম্পন্ন ইলেকট্রনের যেই শক্তিটা বাকি থেকে গেল, সেই বাকি শক্তিটা কাজে লাগিয়ে আমার এনএডিপি এর সাথে 2H+ যুক্ত হয়ে এনএডিপি H+ তৈরি হয়। তাহলে এই গেল আমার তিনটা বিক্রিয়া, লাইট ডিপেন্ডেন্ট ফেজে এই তিনটা বিক্রিয়া একদম 5 স্টার। তোমাদের এগুলো মনে রাখতেই হবে, ভুলে গেলে হবে না, তিনটা বিক্রিয়া। ওকে, এখন পানির ফটোলাইসিস আমরা পড়ে ফেলছি। এখন এই যে এই এটিপি যে কীভাবে তৈরি হয় সেটা দুইটা ফটো সিস্টেম, দুইটা ফটো কি বলে আমাদের ফটোফসফোরাইলেশনের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। সেটা আমরা এখন পড়বো। কি বললাম, ফটোফসফোরাইলেশনের দুইটা পদ্ধতি আছে। এই যে এইটা হচ্ছে আমাদের ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা কি বিক্রিয়া? 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমার ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। দুই নম্বর বিক্রিয়াটা আমার ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। তাহলে 2 নম্বর বিক্রিয়া যদি ফটোফসফোরাইলেশন বিক্রিয়া হয়, তাহলে এই ফটোফসফোরাইলেশন বিক্রিয়াটা দুইটা পদ্ধতিতে হতে পারে, একটা হচ্ছে চক্রীয় আর একটা হচ্ছে অচক্রীয়। এখন এই চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশনটা দেখলেই তোমাদের নিকটে এতক্ষণ যত কনফিউশন ছিল সবগুলো কনফিউশন দূর হয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাই, একটা জিনিস দেখাই, যে এই যে আমাদের নতুন বইতে এই যে এই ছবিটা দেওয়া আছে চক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য, আর এই ছবিটা দেখাই দেওয়া আছে অচক্রীয়, দুঃখিত, উপরের ছবিটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য, নিচের ছবিটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশনের জন্য। এবং এই ছবি দেখে যদি তুমি পড়ো, তোমার মাথায় কিছু ঢুকবে না, মানে কিছুই ঢুকবে না। বরঞ্চ আমাদের আগের বইটাতে অনেক সহজ ছবি ছিল, সেই ছবিটাই তোমাদের জন্য আমি নিয়ে আসছি। দেখো এই যে এই ছবিটা, দেখো এই ছবিটা, এইরকম একটা ছবি আমাদের আগের বইগুলোতে ছিল, কিন্তু এই সহজ ছবিটাকে ভেঙে, সহজ ছবিটা না দিয়ে আমরা সরাসরি থাইলাকয়েড মেমব্রেনের ছবি দিয়ে দিচ্ছে। এই যে মেমব্রেনটা দেখতেছো না, এই যেখানটা দেখছো না কোষ মেমব্রেনের মতো একটা মেমব্রেন, কোষ মেমব্রেনের মতো একটা মেমব্রেন, এটা কি থাইলাকয়েড মেমব্রেন। একদম থাইলাকয়েড মেমব্রেনে অণুগুলা কীভাবে সজ্জিত আছে, কোথায় আছে, কীভাবে আছে, এই ধরনের একটা জটিল ছবি তোমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু এত জটিল ছবি পড়ে তুমি কিছু বুঝবে না, সেই জন্য আমি তোমাদের এই ছবিরই সরল ভার্সনটা নিয়ে আসতে এইখানে। ওকে, তাহলে দেখো এই সরল ভার্সন আমরা কি দেখি, এখানে দেখো, এই দেখো এগুলো কি, যে দেখো সবুজ সবুজ, এগুলো কি? সবুজগুলো হচ্ছে আমাদের অ্যান্টেনা কমপ্লেক্স। যারা আমাদের এই দেখো আলোক শক্তি বা ফোটন শোষণ করতেছে। এটা কি পড়তেছে? এটা আমরা পড়তেছি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা ভুলে যাও না, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। অচক্রীয় ফটোফসফোরাইলেশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবশ্যই সূর্যালোকের ফোটন শোষণ হবে। কি দিয়ে? আমার ফটো সিস্টেমের অ্যান্টেনা কমপ্লেক্স দিয়ে শোষণ হইলো। এই শোষণ হয়ে এটা দেখো বিভিন্ন অণুর মাঝখানে বাউন্স করে 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 শেষ পর্যন্ত বিক্রিয়া কেন্দ্রে গেল। বিক্রিয়া কেন্দ্র যেই না আমার শক্তি পাইলো, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন সে কি করলো? এই দেখো প্রথম +2 কিউনকে দিল।
ফিওফাইটিনের কথাটা সাধারণত লিখি না, ফিওফাইটিন আছে এখানে, কিন্তু ফিওফাইটিনটা সাধারণত উল্লেখ করা হয় না, ফিওফাইটিন আছে। ওকে, প্রথমে আমরা দেখলাম প্লাস্টোকুইনন। ওকে, তাহলে দেখো দেখো এই যে দেখো আমার দুইটা ইলেকট্রন, এই যে দেখো দুইটা ইলেকট্রন কি করতেছে, এই বিক্রিয়া কেন্দ্র নিতেছে, নিয়ে উচ্চ শক্তি সম্পন্ন বিক্রিয়া কেন্দ্র হচ্ছে, এবং দুইটা ইলেকট্রন প্রথমে প্লাস্টোকুইননের কাছে যাচ্ছে। এইবার প্লাস্টোকুইনন থেকে নিল কে সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এফ থেকে কি নিল প্লাস্টোসায়ানিন নিল, প্লাস্টোসায়ানিন থেকে দেখো ফটোসিস্টেম 2 এর কাছে গেল। তাহলে দেখো এতক্ষণ আমরা কোথায় ছিলাম, এতক্ষণ আমরা ছিলাম যে এখানে, দেখো আমরা আবার যাই, ফটোসিস্টেম কয়টা আছে আমার, ফটোসিস্টেম আছে আমার 2টা। তো একটু আগে তোমাদের পড়াইছিলাম, দেখো ফটোসিস্টেম এক কি আছে, তোমাদের একটু আগে আমি পরে আসছি এই জিনিসটা, যে আমাদের ফটোসিস্টেম এক চক্রীয় এবং অচক্রীয় 2 ধরনের ফটোফসফোরিলেশনের সাথে সাথে সম্পর্কযুক্ত, আর ফটোসিস্টেম 2 কেবলমাত্র অচক্রীয় ফটোফসফোরিলেশনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো তোমাদের এইখানে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে, দেখো যে এইখানে ফটোসিস্টেম 2 আছে, ফটোসিস্টেম 2 থেকে দেখো প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম এফ হয়ে প্লাস্টোসায়ানিন হয়, এটা দেখো প্রথমে প্লাস্টোকুইনন, এখানে পি কিউ লিখছে, প্লাস্টোকুইনন সাইটোক্রোম এফ প্লাস্টোসায়ানিন হয়ে কোথায় যাচ্ছে, আমার ফটোসিস্টেম 1 এর কাছে যাচ্ছে। ফটোসিস্টেম 2 প্রথমে আমার কি করলো, সূর্যালোক শোষণ করে ইলেকট্রন ছুঁড়ে মারলো, সেই ইলেকট্রন কোথায় গেল, আমার ইলেকট্রন চেইন বেয়ে ফটোসিস্টেম 1 এর কাছে গেল। এই ফটোসিস্টেম 1 এর কাছেও কিন্তু কিছু শক্তি আছে, সূর্যালোক থেকে কিছু শক্তি পায়, সেই শক্তি নিয়ে আবার ইলেকট্রনটা কি করলো, ফেরিডক্সিনের কাছে ছুঁড়ে মারলো, ফেরিডক্সিন এনএডিপি রিডাক্টেসের কাছে দিল। তো এই ছবিটাই কিন্তু আরো সরলীকরণভাবে আমরা এখানে দেখাচ্ছি, একই ছবি সরলীকরণভাবে এখানে দেখাচ্ছি। তাহলে এইটা আমার কি, এটা আমার হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার ফটোসিস্টেম 2, আর এটা হচ্ছে ফটোসিস্টেম 1। এখানে কতটুকু আলো শোষিত হচ্ছে, আমার পি 680 ন্যানোমিটার আলো শোষণ হচ্ছে বেশি, আর এইখানে আলো শোষণ হচ্ছে কত বেশি, 700 ন্যানোমিটারের আলো শোষণ হচ্ছে বেশি। ওকে, এটুকু আমরা বুঝে ফেললাম। এবার দেখো এখানে আরেকটা ঘটনা ঘটে, দেখো এই যে ইলেকট্রনগুলো যে একটা একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একটা সদস্য থেকে আরেকটা সদস্যের কাছে যাচ্ছে, যে যে সামনে আগাইতেছে, তাহলে এইখানে এখানে কি হয়, আমার এটিপি তৈরি হয়। কিভাবে এটিপিটা তৈরি হয়, শক্তি সম্পন্ন ইলেকট্রন থেকে শক্তি শোষণ করে নিয়ে আমার এটিপি তৈরি হয়। উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন থেকে শক্তি শোষণ করে নিয়ে কি তৈরি হচ্ছে, আমার এটিপি তৈরি হচ্ছে। তাহলে আমরা এটিপি তৈরির ব্যাপারটা দেখে নিলাম। তারপরে যে দেখো এখানে দেখো, এই দেখো শেষ পর্যায়ে দেখো এনএডিপি রিডাক্টেসের কাছে এসে দেখো নাম কি, নামই হচ্ছে এনএডিপি রিডাক্টেস। তাহলে ও কি করবে, এনএডিপির সাথে এইচ প্লাসকে জুড়ে দিয়ে আমার এনএডিপি এইচ প্লাস তৈরি করবে। আর এইখানে দেখো এই যে এইচ প্লাসগুলো যেগুলো এনএডিপির সাথে যুক্ত হলো, সেগুলো কোথা থেকে আসলো, এই যে এইখান থেকে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার এই আমরা বুঝে ফেললাম যে টোটাল বিষয়টা কি হয়, ইলেকট্রনের কাজটা বুঝলাম, ফটোলাইজ থেকে ইলেকট্রনের কাজটা বুঝে ফেললাম আমরা, আমাদের এইচ প্লাসের ক্লাসটা বুঝলাম। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে এই দেখো যে ইলেকট্রনটা আমার ফটোসিস্টেম 2 থেকে বের হয়ে গেছিল, সেই ইলেকট্রনটা কিন্তু আর ফটোসিস্টেম 2 তে ফেরে নাই, ফটোসিস্টেম 1 এর কাছে গেছে, পরে ফটোসিস্টেম 2 থেকে পরবর্তী ফটোসিস্টেম 1 এর কাছে গেছে, পরবর্তীতে ফটোসিস্টেম 1 থেকে গিয়ে এনএডিপি রিডাক্টেসের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু আর ফেরত আসে নাই। এইবার পরেরটা দেখো তুমি, এইখানে দেখো শুধুমাত্র ফটোসিস্টেম 1 আছে, এই ফটোসিস্টেম 1 শুধু ফেরিডক্সিনের কাছে আমার পাঠায়, ইলেকট্রন পাঠায়। এই ইলেকট্রন সাইটোক্রোম এফ এর কাছে যায়, সাইটোক্রোম বিসিসির কাছে যায়, সাইটোক্রোম এফ এর কাছে যায়, প্লাস্টোসায়ানিন হয়ে আবার আগের জায়গায় ফেরত আসে।
দেখো এখানে কিন্তু কোনো ফটো সিস্টেম 2 নাই, এখানে কোনো ফটো সিস্টেম 2 একেবারেই নাই। তাহলে দেখো যখন আমার আলো কি হবে, আলো শুধুমাত্র P700 হবে, তো P600 আলো পাবো না আমি, 680 আলো আমি পাবো না, শুধুমাত্র P700 আলো আমি পাবো। তখন কি হয়, তখন এইটা ঘটে যে আমার ফটো সিস্টেম এক কি করে, যে ইলেকট্রনটা ছুঁড়ে মারতেছে সেটা ঘুরে তার কাছে ফেরত আসে, ঘুরে তার কাছে ফেরত আসে। আর P680টা এখানে থাকে না বলে আমার এখানে ফটো সিস্টেম 2টা কাজে আসে না। অর্থাৎ ফটো সিস্টেম এক যে ইলেকট্রন ছুঁড়ে মারতেছে সেটা ঘুরে ওর কাছে ফিরে আসতেছে, আবার সেটাই ছুঁড়ে মারতেছে। তাহলে এখানে আমার ইলেকট্রনটা আগের জায়গায় ফিরে আসতেছে, সেই জন্য এটা হচ্ছে আমার চক্রীয় ফটোফসফোরিলেশন। আগেরটা ছিল আমার অচক্রীয় ফটোফসফোরিলেশন। ফটোফসফোরিলেশন বলে কেন, কারণ কি এই যে শক্তি সম্পন্ন ইলেকট্রন থেকে শক্তি নিয়ে আমার এটিপি তৈরি হচ্ছে। ইলেকট্রনটা যখন যাচ্ছে তখন ইলেকট্রনটা যাওয়ার পথে একটু শক্তি দিয়ে এটিপি তৈরি করে দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই আমরা বুঝে ফেললাম যে চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরিলেশনের ব্যাপারটা। এখানে এইটাই বলা হয়েছে, দেখো ফিওভাইটিন থেকে ইলেকট্রন প্লাস্টোকুইননে যায়, তারপরে দেখো প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যায়। তবে একটা জিনিস মনে রাখবা, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময়, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময়, এফ এ যাওয়ার সময় যে শক্তি নিগৃহীত হয় তা থেকে এডিবির সাথে অজৈব ফসফেট যুক্ত এডিপি তৈরি করে। তাহলে কোন ধাপে হয় এটা, প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ এ যাওয়ার সময় হয় এটা। ওকে, তাহলে আমরা তোমার দেখাই, আমরা আবার আগের ছবিতে যাই। তাহলে দেখো প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এফ, এই যে এই যে এই ধাপে, এই যে এই ধাপে আমার কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। এই যে এখানে এই জায়গাটার মধ্যে এটিপি তৈরি হচ্ছে। পরের ছবিতে দেখো, পরের ছবিতে দেখো ফেরিডক্সিন থেকে সাইটোক্রোম এফে যাওয়ার সময় আমার এটিপি তৈরি হচ্ছে। ওকে, তাহলে ঠিক আছে, এবার আমরা আগের জায়গায় ফিরে যাই। দেখো বাকিগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা, কারণ এই কথাগুলোই বলছে যে দুটো ইলেকট্রন, দেখো আমার প্রথমটা কোথা থেকে কোথায় যাচ্ছে তোমাদের ছবির মাধ্যমে দেখাই দিলাম, এই কথাগুলো লিখে বুঝেছি তোমাদেরকে। তো এইগুলো লিখে বোঝার থেকে আমার ছবি দেখে বোঝা অনেক ইজি, সেটা তোমাদের আমি দেখাই দিলাম। তো তোমরা জাস্ট কী করবা, এই যে এই ছবিটা এই ছবিটাকে পড়বা। এই ছবিটা যদি পড়ো, আমি ছবিটা মুছে দিই, এই ছবিটা যদি তোমরা ভালো করে পড়ো, এই ছবিটা পড়লে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে এবার আসো, এবার চক্রীয় ফটোফসফোরিলেশন। চক্রীয় ফটোফসফোরিলেশন কি হবে, ওই যে আমার যে ইয়েটা ছিল ফটো সিস্টেম 2 ছিল, ফটো সিস্টেম 2 দেখো এখানে কোনো কাজে আসতেছে না। এই দেখো এখানে ফটো সিস্টেম 2 এর কোনো কাজ নাই। ফটো সিস্টেম 1 থেকে ইলেকট্রন ফেরিডক্সিনে যাচ্ছে, সেখান থেকে প্লাস্টোকুইনন হয়ে সাইটোক্রোম এফ এ যাচ্ছে, তারপর প্লাস্টোসায়ানিনে যাচ্ছে, তারপরে আমার ফেরত চলে আসতেছে। ফটো সিস্টেম 2 এর কোনো কাজ এখানে নাই। ঠিক আছে, তাহলে এই কথাগুলোই আর কি। এই দেখো এই ছবিটা তোমরা বুঝে ফেলছো, তোমরা যদি এই ছবিটা এখান থেকে এই ছবিটা দেখতে পারো, এই যে এখানে এতটুকু ছবি হচ্ছে আসল ছবি, এগুলো তোমাদের অপ্রয়োজনীয়, কারণ এইগুলো এই ধাপে নাই। ওকে, এবার দেখো চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন পার্থক্য। এখন তোমরা নিজেরাই বলতে পারবা যে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় ফটোসিস্টেম 2-তে ফিরে আসে না, কিন্তু ফটোসিস্টেম 1-এর উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 1-এ ফিরে আসে কোথায়, চক্রীয়তে। তারপরে দেখো ফটোসিস্টেমে অচক্রীয়তে ফটোসিস্টেম 1 ও 2 উভয় অংশগ্রহণ করে, আর চক্রীয়তে ফটোসিস্টেম 1 কেবল অংশগ্রহণ করে। পানির প্রয়োজন, এখানে দেখো পানির প্রয়োজন হয় অচক্রীয়তে, কারণ কি ইলেকট্রনগুলো বারবার চলে যাচ্ছে, তো কন্টিনিউয়াসলি ইলেকট্রনের সাপ্লাই দিতে হবে। ইলেকট্রনের সাপ্লাই কোথা থেকে আসে, আমার পানি থেকে আসে। আর যদি আমার ইলেকট্রন সাপ্লাই না লাগে, কন্টিনিউয়াসলি আগের যে ইলেকট্রন বের হয়ে গেছিলো ওটা আগের জায়গায় ফিরে আসতেছে, তাহলে আমার ইলেকট্রনের সাপ্লাই দরকার নাই, সেক্ষেত্রে আমার পানির প্রয়োজন হয় না। তারপরে দেখো O2 উৎপন্ন হয়, পানি ভাঙনের ফলে O2 উৎপন্ন হয়, যা পরে বায়ুতে নির্গত হয়। এখানে কোনো O2 উৎপন্ন হয় না, এটা তোমরা বুঝতে পারতেছো। দেখো এনএডিপির কি হয়, এনএডিপি বিজারিত হয় অচক্রীয়তে। তোমাদেরকে দেখাইছি যে অচক্রীয়তে ইলেকট্রন হাইড্রোজেন আয়নটা কোথায় গিয়ে শেষ হয়, এনএডিপি রিডাক্টেসে গিয়ে শেষ হয়, সেখানে এনএডিপি বিজারিত হয়। কিন্তু আমার ইয়াতে চক্রীয়তে কোনো এনএডিপির বিজারণের কাজ নাই, শেষ। এবার চলো আলোক নিরপেক্ষ অধ্যায়ে প্রবেশ করি। আলোক নিরপেক্ষতা সহজ কথায় আমার কি হয়, যে লাগে আমাদের হয় কার্বন বিজারণ হয়। অর্থাৎ দেখো এবার আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে বিক্রিয়াগুলো লিখবো। দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হয়, আমরা যে বিক্রিয়াগুলো লিখলাম কোথায়, হ্যাঁ এই যে এখানে, এই যে এই পেজটা দেখো, এখানে দেখো এই পেজে আমি লিখছি
ওকে, এখানে খেয়াল করো লাইট ডিপেন্ডেন্ট ফেজে কি হয়, এই যে দেখো এই এটিপি তৈরি হলে না, এই এটিপি কি করে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে চলে আসে, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ে চলে আসে। অর্থাৎ আমার যে আলোক নির্ভরশীল পর্যায়ে যে এটিপি তৈরি হলো, এনএডিপিএস তৈরি হলো, এগুলো কি আমি অযথাই তৈরি করলাম বা এগুলো তৈরি করলে কি আমার কাজ শেষ? না, আমার শ্বসনের জন্য এটিপি আর এনএডিপিএস তৈরি করলে হবে না, আমার তৈরি করতে হবে আমার শর্করা, দুঃখিত, সালোক সংশ্লেষণের জন্য। সালোক সংশ্লেষণের জন্য আমার এটিপি আর এনএডিপিএস প্লাস তৈরি করলে হবে না, আমার তৈরি করতে হবে কি শর্করা। তাহলে আমি এটিপি আর এনএডিপিএস তৈরি করলাম কেন? আমি এগুলো তৈরি করছি যে আমার শক্তি সরবরাহের জন্য। এগুলো কোথায় শক্তি সরবরাহ করবে? লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আমার কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয়, কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয়। তোমাদেরকে আমি একটু এই পাশে অন্য পাশে লিখি, কারণ তো এখানে তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না আমার ছবির জন্য। নেক্সট পেজে লিখি, হ্যাঁ এখানে দেখো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কাজ কি? CO2 বিজারণ। CO2 বিজারণ করে আমার কি হবে? C6H12O6 শর্করা গ্লুকোজ তৈরি হবে। কিন্তু এই CO2 বিজারণের জন্য আমার দরকার শক্তি। এই শক্তির উৎস কি? শক্তির উৎস হচ্ছে আমার লাইট ডিপেন্ডেন্ট ফেজে বা আলোক নির্ভরশীল পর্যায়ে তৈরি হওয়া এটিপি আর NADPH+H+। এই দুইটা কি হবে? লাইট ডিপেন্ডেন্ট ফেজ থেকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে আসবে, অর্থাৎ আমার গ্রানা থেকে স্ট্রোমায় যাবে। কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ হয় গ্রানায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ হয় আমার স্ট্রোমায়। লাইট ডিপেন্ডেন্ট ফেজ হয় গ্রানায় আর লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ কোথায় হয়? স্ট্রোমায়। তাহলে এইগুলো আমার কি হবে? স্ট্রোমাতে আসবে, এসে আমার কার্বন ডাইঅক্সাইড বিজারণের শক্তি সরবরাহ করবে। ওকে, তাহলে এগুলো আমরা বুঝে ফেললাম। দেখো এই কথাগুলো এখানে বলছেন। তো কার্বন ডাইঅক্সাইড বিজারণের বিভিন্ন পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে আমার কেলভিন চক্র, তারপরে হচ্ছে হ্যাচ-স্কেল চক্র। তো কেলভিন চক্রের বিক্রিয়াগুলো তোমার 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর বিক্রিয়া হচ্ছে আমাদের বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে কি করা? কার্বক্সিলেশন। দেখো আমি তোমাদের এখানে দেখাই, এই দেখো এখানে দেখো, এই দেখো বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড, যে এখানে দেখো বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড আমার শোষিত হচ্ছে কোথায়? রুবিস্কো দিয়ে, রুবিস্কোর সাথে যুক্ত হইতেছে। রুবিস্কো বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে কি হইতেছে? অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হইতেছে। পরবর্তী যেটা সেটা স্থায়ী ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে। এটা কি? এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কি প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ এই ফসফোগ্লিসারিক অ্যাসিড আমার প্রথম স্থায়ী পদার্থ। আর কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করলো কি? রুবিস্কো। রুবিস্কো হচ্ছে কি? রুবিস্কোর পুনরূপটা আমরা দেখি, ভেরি ইম্পর্টেন্ট। রুবিস্কো এনজাইমটা ভেরি ইম্পর্টেন্ট। তার আগে আমাদের কি লাগবে দেখে নাও এখানে তোমরা। এই দেখো আমাদের এই যে এখানে রুবিস্কোর কথা বলছে, এই দেখো রুবিস্কো কি আছে? রাইবুলেস 1,5 বিসফসফেট, RUBP। তাহলে এই RUBP হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড রিসিভার। কার্বন ডাইঅক্সাইডকে সে রিসিভ করে। কার্বন ডাইঅক্সাইডকে সে কি করে? কার্বন ডাইঅক্সাইডকে সে রিসিভ করে, সে হচ্ছে রাইবুলেস বিসফসফেট। মানে ব্যাপারটা জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে, আমি তোমাদের বুঝাই। এই দেখো RUBP, আমি তোমাদের একটা পেজে গিয়ে বুঝাই। দেখো RUBP হচ্ছে আমার রাইবুলেস 1,5 বিসফসফেট। এটা কি? আমার ইলেকট্রন গ্রহীতা। এটা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে। গ্রহণ করে কি করে? আমার পরবর্তীতে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তাহলে দেখো RUBP কি ছিল? আমার 2 কার্বন বিশিষ্ট। কার্বন ডাইঅক্সাইড যোগ হয়ে সে কয় কার্বন হয়ে গেছে? আমার 3 কার্বন হয়ে গেছে। সেটা কি তৈরি করলো? আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো।
এই যে আরইউবিপিটা কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটার এনজাইমের নাম হচ্ছে রুবিস্কো। তাহলে এই যে এই রুবিস্কো এনজাইমটা এখানে কাজ করতেছে। ওকে, তাহলে দেখো এই রুবিস্কো এনজাইম কি বলছে আমরা পড়ি একটু। রুবিস্কো এনজাইম নিয়ে বলছে, দেখো রুবিস্কো এই যে পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হলো রুবিস্কো, কারণ এটি প্রাকৃতিক জগৎ এবং জীবজগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে। ওকে, প্রাকৃতিক জগৎ এটা কেন বলছে, কারণ দেখো আমার যে রাইবুলেজ বিসফসফেটটা ছিল, এই রাইবুলেজ বিসফসফেটটা হচ্ছে একটা জৈব যৌগ, আর কার্বন ডাইঅক্সাইড কি এটা অজৈব যৌগ। তাহলে রাইবুলেজ বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করে এটাকে যে এই যে জৈব আর অজৈবের মধ্যে সংযোগ ঘটাইলো, এই সংযোগটা ঘটায় কে, আমার রুবিস্কো এনজাইম। সেই জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম বলা হয়। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝে ফেললাম যে কার্বক্সিলেশনটা আমরা বুঝে ফেললাম। কার্বক্সিলেশনে কি পরে কি হয়, ফসফেট যৌগ ফসফোরিলেশন হয়। দেখো যে এটিপি আসছিল আমার এই দেখো ইয়ে থেকে লাইট ডিপেন্ডেন্ট ফেজ থেকে, সেই এটিপি কি করে এই ফসফোগ্লিসারিক এসে যুক্ত হয়ে আমার 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ওকে, পরবর্তীতে সেটা কি হয়, সেখান থেকে আমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট হয়। গ্লিসারলডিহাইড 3 ফসফেট হয়। গ্লিসারলডিহাইড 3 ফসফেট দেখো আমার পরবর্তী দেখি এটা হচ্ছে ফসফেট যোগ। ফসফেট যোগটা আমরা বুঝে ফেললাম যে এটিপি থেকে ফসফেটগুলো আমার যুক্ত হচ্ছে আমার ইয়েতে ওই ফসফোগ্লিসারিক অ্যাসিডে যুক্ত যোগ হয়ে আমার বিসফসফোগ্লিসাইড তৈরি করতেছে, তবে ফসফোগ্লিসাইড যোগ তৈরি করতেছে। ওকে, ফসফেট যোগ যোগ হওয়ার পরে কি হয়, হাইড্রোজেন যোগ দেখো হাইড্রোজেন যোগ কোথায়, দেখো এখানে, এই দেখো এই বিক্রিয়ার এই জায়গাটা তুমি দেখো, এই যে NADPH প্লাস নিজে কি ছিল, বিজারিত ছিল, ওর কাছে কি আছে H প্লাস আছে না, ও H প্লাস দিয়ে কি করতেছে, হাইড্রোজিনেসের মাধ্যমে আমার ডিহাইড্রোজিনেস এনজাইমের মাধ্যমে আমার হাইড্রোজেন কোথায় যোগ করতেছে, আমার এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হাইড্রোজেন যোগ করতেছে। এই জন্য এটাকে বলতেছে হাইড্রোজিনেশন, হাইড্রোজিনেশন বা হাইড্রোজেন যোগ বা রিডাকশন। হাইড্রোজেন যোগ হলে সেটা কি আমার বিজারণ প্রাচীন জারণ বিজারণের প্রাচীন সংখ্যা অনুসারে কি হাইড্রোজেন যোগ হলে সেটাকে আমরা রিডাকশন বলবো। ওকে, ওকে, আর শেষে কি আছে আরইউবিপি পুনরুৎপাদন। আরইউবিপি পুনরুৎপাদন ব্যাপারটা কি, দেখো এই যে আমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হলো, এটা ফার্দার বিক্রিয়া কি করে, ফার্দার বিক্রিয়া করে শেষ পর্যন্ত ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করে। ঠিক আছে, এটা যেমন দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়, অ্যাসিটোন 3 ফসফেট তৈরি হয়, এটা যোগ হয়ে অ্যালডোলেস তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে, সেখান থেকে ফ্রুক্টোজ তৈরি হয়। এই ফ্রুক্টোজ আবার কি হয়, ইরাথ্রোজের সাথে যুগ হয়, ইরাথ্রোজের যুগ হয়ে আমার দেখো জাইলোলোজ তৈরি করে, রাইবোলোজ 5 ফসফেট তৈরি করে, শেষ পর্যন্ত রাইবোলোজ 1,5 বিস ফসফেট তৈরি করে। ঠিক আছে, তাহলে দেখো ফ্রুক্টোজের কিছু কিছু ফ্রুক্টোজ গ্লুকোজে পরিণত হয়ে যায়, কিছু ফ্রুক্টোজ আমার গ্লুকোজে পরিণত হয়ে যায়, এখানে একটা হিসাব আছে, সেই হিসাবটা আমরা পরে আসতেছি। আপাতত যেটুকু জানো যে এই যে ফ্রুক্টোজ হলো কিছুটা, এই ফ্রুক্টোজ থেকে কিছুটা আবার কি হয়, ফেরত রাইবোলেজ বিসফসফেট তৈরিতে সাহায্য করে, আর কিছুটা বাকিটা গ্লুকোজ হয়ে যায়। ওকে, তাহলে এখানে একটা জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে আমার যে ফ্রুক্টোজটা দুইটা কাজ করে, যে ফ্রুক্টোজ তৈরি হয় সেই ফ্রুক্টোজের দুইটা কাজ। এই ফ্রুক্টোজের একটা কাজ হচ্ছে আমার রাইবোলেজ 1,5 বিসফসফেট তৈরি করা পুনরায়, আর এবিপি পুনরায় তৈরি করার কারণ কি, প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড আসতেছে, প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড আসতেছে, এই কার্বন ডাইঅক্সাইড সে শোষণ করতেছে। তাহলে এই যে প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড আসতেছে আর কার্বন ডাইঅক্সাইড শোষণ হচ্ছে, তাহলে আর এত আরইবি কোত্থেকে আসবে, এইটার পুনরুৎপাদন করতে হবে না, সেই পুনরুৎপাদনটা কি করে, ফ্রুক্টোজের একটা অংশ করে আর বাকি অংশটা গ্লুকোজে পরিণত হয়ে যায়। এখন আসি আমরা হিসাবে, যে কতটুকু অংশ আমার গ্লুকোজে পরিণত হয় সেটার হিসাবে। দেখো এবার তার আগে আমরা C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। এই যে দেখো হিসাবটা এখানে আছে, হিসাবটা যদি আগে আছে আমি আগেই দেখাই দিই। দেখো
12টা G3P-তে 36টা কার্বন আছে। 12টা G3P-তে মোট 36টা কার্বন আছে। এই 36 কার্বনে কি হয়, 12টা G3P কোনটা, এই যে দেখো ডিহাইড্রোজেনাস বিক্রিয়ার পরে যেটা তৈরি হলো, এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এইটা 12টার মধ্যে মোট 36টা কার্বন আছে। এর মধ্যে 10টা G3P কি করে, ওই ফ্রুক্টোজ টুক্টোজ হয়ে ঘুরে ফিরে কি করে আরএবিবি পুনরুৎপাদনে কাজ করে 10টা। অর্থাৎ যদি 12টা G3P তৈরি হয় তাহলে 10টাই আবার ঘুরে আরএবিবি পুনরুৎপাদনে কাজে লেগে যায়। মাত্র প্রতি 12টায় মাত্র 2টা কি করে, G3P কি হয়, আস্তে আস্তে বিক্রিয়া শেষে গ্লুকোজ তৈরি করে। তাহলে দেখো তুমি এখানে যদি এইখানে একটু খেয়াল করো যে একটা সাইকেলে G3P কটা দিতেছে, এই যে পুরো একটা সাইকেলে G3P কটা তৈরি হচ্ছে, একটা G3P তৈরি হচ্ছে একবার। কারণ কি, একবার রাইবোলোজ বিসফসফেট যদি আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো, মানে একটা কার্বন যোগ হলে একটা ফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো, তবে একটা বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাবো, সেখান থেকে একটা গ্লিসারলডেহাইড ট্রিফসফেট পাবো। আমি তো 5-6টা পাবো না, একটাই পাবো। তাহলে একটা সাইকেলে শুধু একটাই পেতেছি, তাহলে 12টা সাইকেল হলে যদি 12টা গ্লিসারলডেহাইড ট্রিফসফেট তৈরি হয়, 12টা থেকে আমার 10টা কি হয়, আরএবি পুনরুৎপাদনে কাজ করে। আর মাত্র 2টা গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট মানে কি 3টা কার্বন, 3 কার্বন যৌগ, এই 3 কার্বন যৌগ যোগ হয়ে আমার গ্লুকোজ তৈরি করে। তাহলে এই যে এই সাইকেলটা তুমি দেখতেছো, এই সাইকেলটা কেলভিন চক্রের এই সাইকেলটা 12 বার যদি ঘুরে, তাইলে আমার কি হবে, 1 অণু গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা এখানে বলতেছি, দেখো 12টা G3P-তে মোট 36টা কার্বন আছে, এর মধ্যে 10টি G3P বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত 6টি 5 কার্বন বিশিষ্ট আরএবি তৈরি করে। তাহলে 2টি G3P হতে আমার কি এটা পাওয়া যায়, এখনো গ্লুকোজ পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এই হিসাবটা আমরা বুঝে ফেলছি। তাহলে এবার আমরা C3 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। C3 উদ্ভিদের স্টোমাটা দিনের বেলা খোলা থাকে এবং রাতে বন্ধ থাকে। ওকে, আমরা সামনের ক্লাসে যখন আমরা C4 এর সাথে আমরা মিলাবো বৈশিষ্ট্যগুলো, তখন আমরা আরো ক্লিয়ার হবে। দেখো C3 উদ্ভিদের পাতায় বান্ডল সিদ ঘিরে মেসোফিল টিস্যুর কোষ পিসেস সেখানে ক্র্যানজেনোটমি অনুপস্থিত। ক্র্যানজেনোটমি জিনিসটা কি, যেটা আমরা যখন C4 পড়বো তখন বোঝার চেষ্টা করব। ক্লোরোফিল একই ধরনের গ্রাম থাকে, দেখো এটা আমরা কি করব, আমরা ক্র্যানজেনোটমি পড়ার সময় যখন C4 যাবো তখন পড়ার চেষ্টা করব এই জিনিসগুলো, কারণ তখন পার্থক্য ছক থাকবে, সেখান থেকে আমরা আরো সুন্দর করে পড়তে পারবো। তারপরে দেখো C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, আর বায়ুমণ্ডলে 20%-এর বেশি অক্সিজেন থাকলে C3 কার্বন বিজারণ বাধাগ্রস্ত হয়। বাতাসে 150 থেকে 150 ppm কার্বন ডাইঅক্সাইড থাকলে পরে এটা C3 চক্র ভালো চলে। C3 উদ্ভিদের রাইবোলোজ 1,5 বিসফসফেট প্রথম CO2 গ্রহণ করে, এটা আমরা পড়ছি। এই শর্করা উৎপাদন প্রজাতিভেদে নিম্ন থেকে উচ্চ। আর C3 উদ্ভিদের কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, তাহলে এইগুলো আমার জিনিসগুলা। তো নেক্সটে আমরা নেক্সট ক্লাসে আমরা স্টার্চ শুক্র উৎপাদন থেকে শুরু করব। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই লাগবো, কারণ কি আমাদের এই যে C3 আর C4 এর যে পার্থক্যটা ভালো করে বুঝে দেন আমাদেরকে কি করতে হবে, আমাদের C4 সাইকেল ঢুকতে হবে। C3 আর C4 এর পার্থক্য যদি না বুঝি, ফটো রেসপিরেশন যদি না বুঝি, তাহলে আমরা কি করতে পারবো না, আমরা C4 সাইকেল ঢুকতে পারবো না। সেজন্য এগুলো যদি ইন্টার রিলেটেড, তো আমরা আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখবো। তো তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং এক্সামগুলো ভালো করে দিবা। এক্সামগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।